সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আমি হাসিব হাসান আপনাদের সাথে আছি। দর্শক, আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অর্থনীতি বিশ্লেষক অধ্যাপক মোহাম্মদ মহসিন ভাই, স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন পরিচিত মুখ আছেন সাংবাদিক শফিকুল আলম, ব্যুরো চিফ এএফপি। শফিক ভাই, স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আপনারা যোগ দিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। 2 দিন বাজার ভালো ছিল, আজকে মানে যথেষ্ট ভালো ছিল, 100 পয়েন্টের উপরে প্লাস, আজকে নেগেটিভ এবং মোটামুটি ভালোই নেগেটিভ, এখন 36 মাইনাস। অর্থাৎ যে ওঠানামাটা টানা 14 সপ্তাহ বাজার পড়লো, তারপরে 2 দিন আপনি যদি দেখেন যে যেভাবে বাড়লো, একদিন মনে হয় 83 পয়েন্ট, তারপরে গতকালকে 100 পয়েন্টের উপরে, তারপরে আছে কি হলো। আমরা গতকালকে এখানে আলোচনা করেছিলাম, সেখানে আমরা অতিথিদের সাথে আলোচনায় যেটা টার্নওভার এবং ইন্ডেক্স এবং বাড়ার যে গতি, সব কিছু মিলে অনেকেই বলছিলেন যে এটি মনে হয় সাস্টেন করবে না, তাদের ধারণা ছিল। তো তাই দেখলাম। আপনার কী ধারণা? আপনি একাধারে অর্থনীতি বিশ্লেষক, পুঁজিবাজার নিয়ে কাজ করেন এবং আপনি টেকনিক্যাল অ্যানালিস্ট, আপনার কি ধারণা? আচ্ছা, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, যেটা ভেরি শর্ট টার্মে প্রেডিকশন করা, এমনি যে কোনো কিছু প্রেডিক্ট করা হচ্ছে ভেরি ইম্পসিবল, তার উপরে হচ্ছে ভেরি শর্ট টার্মে যদি কোনো কিছু করতে বলা হয় আরও বেশি। এখানে কথাটা আসছে কারণ 14 সপ্তাহ যেখানে পড়েছে এবং আপনি জানেন এক যুগের মধ্যে এটাই টানা পড়ার রেকর্ড, তারপরে হঠাৎ করে যেভাবে বাড়লো উইদাউট এনি চেঞ্জ, কোনো পলিসি চেঞ্জ হয় নাই। বিএসইসি বলেছে যে চেঞ্জ আমরা করব, মাননীয় প্রধানমন্ত্রী ডেকেছেন, তারপরে সেখানে গভর্নর ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, বিএসইসি চেয়ারম্যান ছিলেন, এনবিআরের চেয়ারম্যান ছিলেন। সো সবার কাছে মাননীয় প্রধানমন্ত্রী ক্যাপিটাল মার্কেট ঠিক করার জন্য সবাইকে বলেছেন যেটা ঠিক করতে হবে। সেখানে বিএসইসি চেয়ারম্যান বলেছেন যে আমরা এই বিষয়গুলো যেগুলো আপনাদের দাবি ছিল সেগুলো আমরা মেনে নিব, কিন্তু কোনো ডিসিশন কিন্তু ফাইনাল হয় নাই, আইন কোনো চেঞ্জ হয় না, আগেরটাই রয়েছে। তো তারপরে যেভাবে 2 দিন বেড়েছে, এটাই নিয়ে প্রশ্ন, এভাবে কেন যদি বাড়ে তাহলে এতদিন এভাবে কেন পড়েছে, তারপরে আবার আজকে কেন পড়লো? আচ্ছা, এই জায়গাটা একটু আমি হয়তো করতে পারবো, এই জায়গার উপর আলোচনা। আসলে ক্যাপিটাল মার্কেটে শর্ট টার্মে যেটা ঘটে, যে বিহেভিয়ারাল যে প্যাটার্নগুলি তৈরি করে মানুষ, সেগুলির ইম্প্যাক্টটা খুব চরমভাবে পড়ে আর কি এটার উপরে। আমরা এইখানে যদি ওয়ার্ল্ডের বিহেভিয়ারাল ফাইন্যান্সের যে সমস্ত বড় পণ্ডিত আছেন তাদের দেয়া বিভিন্ন মডেলকে নিয়ে চিন্তা করি, তাহলে হয় সেটা হচ্ছে, ধরেন একটা সিংহ একটা গরুর পালকে তাড়া করছে, তাহলে যে গরু পালটা যেভাবে চলে আর কি, সেই চলার মধ্যে মানে আসলে কোনো নাই যে সিংহ কিন্তু মারবে একটাকে, সে সবগুলিকে মারবে না, কিন্তু সবগুলি মিলে হয়তো খাদে পড়েও মরে বহুজন, এইভাবে পড়ে। এবং তারপর যখন উঠে আসে, তখন সিংহ যদি কোনো কারণে ওই সময় ধরতে না পারে আর কি কোনো একটা গরুকে, ধরেন পারেনি, তখন এরা যখন আবার ব্যাক করতে নেয়, তখন যখন সিংহ আবার তাড়া করে, তখন দেখা যায় আবার চলে। তো এইটা একটা হচ্ছে অ্যানিম্যাল ইনস্টিংক্ট, অ্যানিম্যাল প্যাটার্ন অফ বিহেভিয়ার, এবং এইটার সবচেয়ে বড় মানে এই প্যাটার্নটাকে আমরা অন্য যে জায়গায় হিউম্যান বিংয়ের ভিতর দেখি, সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটে বারবার এই একই ধরনের প্যাটার্ন দেখা যায়, যে আমরা সবসময় চলি হচ্ছে ফেক নিউজ ফেকে, কিন্তু ক্যাপিটাল মার্কেট এইটার একটা স্ট্রেংথ যেটা আছে, সেটা হচ্ছে একটা ইকোনমির স্ট্রেংথ। কি ইকোনমির স্ট্রেংথের কিন্তু কোনো রদবদল হয়নি। ইকোনমির স্ট্রেংথ রদবদল না হয়েও এই ঘটনাগুলি ঘটছে। তো এগুলি ঘটার পিছনে নানা রকম ইস্যু কাজ করে, কোনো সময় কোনো প্রেশার গ্রুপ, কোনো সময় কোনো আমরা যেটাকে কারসাজি বলি সেই টাইপের কোনো সিন্ডিকেশন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দিক। তবে আপনি যেটা বলেন 14 সপ্তাহ ধরে পড়েছে, এই পড়ার কোনো যুক্তি নেই। নাম্বার 1, এর পিছনে কোনো ফান্ডামেন্টাল কোনো কারণ নেই, বিহেভিয়ারাল কারণও সেইভাবে নাই, যেটা হচ্ছে এখানে আছে কারসাজিমূলকভাবেই কমানো হয়েছে। এটা হচ্ছে যদি রিসার্চ করতে দেওয়া হয় ফ্রিলি, যে ওকে ইনভেস্টিগেট অ্যান্ড তাহলে আমরা এটা নিয়ে কাজ করতে পারি, করে আমরা বের করতে পারি কি ইস্যু ছিল। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা যখন ঘটেও, তখন যদি কোনো কিছু বের হয়ে আসে, তাহলে সেটা হচ্ছে আমাদের এই দেশে এমন কোনো ইতিহাস নাই যে সেটার ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ কারসাজি হলে বা কোনো রকম ভাবে যদি বাজারকে রং ডিরেক্টেড করা হয়, তাহলে তার কোনো রকম মানে কি বলা যায় এটাকে, কারসাজি করলে যে একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, সেই ধরনের জিনিসগুলি আমাদের এখানে নাই। 1, 2 হচ্ছে যখন ওঠার ব্যাপারটা আসলো, তখন দেখা গেল যে
গতকালকে আমি আজকে একটা পত্রিকা পড়লাম, গতকাল 85% শেয়ারের দাম বেড়েছে। আমরা যদি গ্লোবাল বিভিন্ন মার্কেটে তাকাই, তখন আমরা দেখেছি যখন পড়ে এবং যখন ওঠে তখন জাস্ট এই আমাদের দেশের যে প্যাটার্ন, এইটার অনুসারে পড়া এবং ওঠা হয় না। যদি কোনো কারণে ক্র্যাশ যেটাকে বলা হয় 100%ই পড়ে যায়, বাট উঠার সময় হয়তো 15% 20% করে করে স্ট্যাবলভাবে উঠতে থাকে। তো আমাদের এখানে যখন এগুলি অ্যাবসেন্ট থাকে তখন একটা জিনিস বোঝা যায় যে বাজারের মধ্যে যত ধরনের পার্টিসিপেন্ট আছে কারোরই আস্থা নাই, কারোরই বাজার সম্বন্ধে ধারণা নাই, কারোরই হোল্ড করার ইচ্ছা এই নাই। জায়গায় একটু আসবো আমি শফিক ভাইয়ের কাছ থেকে। শফিক ভাই, আপনি পৃথিবীর অন্যান্য দেশের অনেক ক্যাপিটাল মার্কেট সম্পর্কে আপনি জানেন, যেহেতু আপনি এই এএফপির ব্যুরো চিফ বাংলাদেশের। সো আপনার কি ধারণা, যেটি মহসিন ভাই বললেন যে আস্থা নেই, আমরা দেখেছি যে সরকারের যে সর্বোচ্চ মহল, অর্থ মন্ত্রণালয় যদি ধরি ক্যাপিটাল মার্কেটের, সেই জায়গা থেকে শুরু করে আমরা উপদেষ্টা বলেন বিভিন্ন মহল থেকে কিন্তু শুনছি যেখানে যারা আছেন তার অপরিপক্ক, তাদের সেই শিক্ষাটা হয়নি 2010 পরেও, এবং তাদের সেই নলেজও তৈরি হয়নি। অর্থাৎ এই বাজারকে সেটা স্বাভাবিক করার জন্য যে ধরনের নলেজ দরকার সেটি তৈরি হয়নি। এই কথা আমরা শুনছি, এবং মহসিন ভাই যে বিশ্লেষণ করলেন তাতেও কিন্তু এটি স্পষ্ট যে এখানে আস্থা নেই। আস্থা নেই তার মানে যারা আস্থা তৈরি করবেন বা যাদের দেখে আস্থা থাকবে বা যে সংস্থা দেখে মানুষের এখানে মনে করবে তার বিনিয়োগটা তুলনামূলক সেফ, ঝুঁকিপূর্ণ, দাম কমবে বাড়বে সেটা অন্য বিষয়, কারসাজি করে টাকা চলে যাবে না, সেই আস্থাটা নেই। যদি তাই হয় তাহলে এই 2010-এর পরে সবাই বলেছে, এই ক্যাপিটাল মার্কেটের সাথে সংশ্লিষ্ট বিনিয়োগকারী ছাড়া সবাই বলেছে আইন কানুন পরিবর্তন হয়েছে, এই বাজার আগের মতো হবে না, এখন বিশ্বমানের হয়েছে, অনেক কথা। তাহলে এগুলো কি শুধুই কথা, নাকি বিনিয়োগকারীদের একটি ভুল মেসেজ দেয়া, নাকি যারা যে দায়িত্বে ছিলেন তাদের নিজেদেরকে জাহির করা, তাদের নিজেদের প্রমাণ করা যে আমরা করেছি, এরকম কি না? যদি পুরো জিনিসটা আপনি একটু ব্যাখ্যা করেন। প্রথম কথা হচ্ছে যে কিছু স্ট্রাকচারাল প্রবলেম কিন্তু আছে আমাদের এই ক্যাপিটাল মার্কেটটা অন্যান্যদের ক্যাপিটাল মার্কেটে। গত পরশু শহীদুল ইসলাম একটা লেখা লিখেছেন বণিক বার্তায়, যে আমাদের এখানে কর্পোরেট বন্ডের কোনো ট্রেডিংই হয় না মূলত। হ্যাঁ, যে অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে যে শেয়ার মার্কেটের সমান কর্পোরেট বন্ডের ট্রেড হয়। আর আমাদের মানে যদি অ্যানালাইসিস করেন যে আমাদের যারা সত্যিকার অর্থে প্রাইমারি যারা শেয়ার মার্কেট বেচা কেনা করে, তাদের কিন্তু জ্ঞানটা খুবই কম। ফলে ওই যে হার্ড মেন্টালিটির যে কথাটা উনি বললেন, যে হার্ড মেন্টালিটির অনুযায়ী তারা অপারেট করে। এই যে গত 2 দিনে যা আমরা দেখলাম সেটা হচ্ছে যে একটা প্রাইম মিনিস্টার কিছুটা মেসেজ দিয়েছেন, মন্ত্রী কিছু মেসেজ দিয়েছেন, এবং বিএসসিসির কিছু কথার উপরে একটা জাস্ট কিছু এক্সপেকটেশন তৈরি হয়েছে, সেটার উপরে কিন্তু এই রিয়াকশনটা হলো। কিন্তু 2 দিন এটা কিন্তু ফান্ডামেন্টালি কোনো চেঞ্জ কিন্তু না। সেই চেঞ্জের থেকে যে মানে আমরা ক্রমান্বয়ে যে মার্কেট ঘুরে দাঁড়াবে সেটা কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি না। কেন আপনি আপনি দেখেন যে কোন শেয়ারগুলো আসলে 4 মাস বাজার, 3.5 মাস বাজার কমেছে, অর্থাৎ 3.5 মাস না হোক, 3 মাস না হোক, 2 মাস তো বাজারটা একটু পজিটিভ থাকবে। হ্যাঁ, কমবে বাড়বে কিন্তু পজিটিভ থাকবে। কিন্তু আজকে দেখেন পড়ারই তো কারণ ছিল না। এই যে ইকোনমি আমরা বলছি যে 8.13% গ্রোথ, সেই ইকোনমির জায়গায় এটা পড়বে কেন? এটা তো সত্যিকার অর্থে ইট ডাজন্ট মেক এনি সেন্স। কিন্তু তারপরেও এটা পড়েছে 14 সপ্তাহ এক নাগারে পড়েছে। আমার মনে হয় 2000 সালে যখন ক্র্যাশ করলো 2010 সালে, তখন কি এত টানা এত কমেনি। টানা এর আগে 11 সপ্তাহ কমেছিল 2008-এ। 8-এর জুন থেকে অগস্ট পর্যন্ত দুইটা মেজর ঘটনা ঘটেছে, যেই দুইটা অন্য জায়গায় হলো। এই দুইটা ঘটনা শেয়ার মার্কেটকে ভীষণ রকমের চাঙ্গা করতো। একটা ঘটনা হচ্ছে যে আমরা বলছি যে গত 40 বছরে আমরা সবচেয়ে বেশি গ্রোথ হয়েছে। আর একটা ঘটনা হচ্ছে যে একটা গভর্নমেন্টের একটা স্মুথ একটা ট্রানজিশন অফ দ্য গভর্নমেন্ট। একটা গভর্নমেন্ট, নতুন একটা গভর্নমেন্ট আসছে একটা ইলেকশনের পরে, আসার পরে কোনো পলিটিক্যাল কোনো ট্রাবল নাই। পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা মেসেজ গেল যে না, এই বাংলাদেশের একটা পলিটিক্যাল স্ট্যাবিলিটি আছে। তারপর এই রকম দুইটা মানে যদি অন্য কোনো দেশে হতো তাহলে আপনি শেয়ার মার্কেটে মিনিমাম ডাবল হয়ে যাওয়ার কথা, তো সেইখানে তো এটা হচ্ছে না। ফলে তার প্লাস হচ্ছে যে স্ট্রাকচারাল তো কিছু প্রবলেম আছেই। সেই জায়গার থেকে সত্যিকার অর্থে গত 10 বছরে যেই সমস্ত ল হয়েছে, তার ফলে যে মানে আরও যত চেষ্টা হচ্ছে, যেমন প্রচুর আইপিও আনার চেষ্টা করে
আরো বরঞ্চ এখন আমরা দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্লেসমেন্টের জন্য আলাদা একটা বাজার তৈরি হয়ে গেছে। যদি আইনের কথা বলা হচ্ছে এবং সবাই এই কথাটাই বলবেন যে অনেক আইন কানুন হয়েছে, আইন হয়েছে আপনার মিউচুয়াল ফান্ডের আরআইও দেয়া, রিইনভেস্টমেন্ট ইউনিট দেয়া। এখন এই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পরে এখন বলছে বিএসসি যে না আমরা এটা মেনে নিলাম, যারা দাবি করছিলেন স্টেক হোল্ডার তাদের কথা। তাহলে এতদিন কেন এটা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল? এতদিন দিয়ে কেন মিউচুয়াল ফান্ডকে ধ্বংস করা হয়েছিল? আপনার 2CC এর মাধ্যমে যে 2% এবং 30% শেয়ারে রাখার বিষয়টা মনে আছে 2010-এর পরে, এটি সম্ভবত 13-তে হয় আমি যদি ভুল না করে থাকি, তখন এটি সবচেয়ে আলোচিত ঘটনা এবং এখানে বাংলাদেশের নিউজগুলো, পেপার বা টেলিভিশনগুলো হেডলাইন ছিল এটি। অনেক উদ্যোক্তারা হাইকোর্টে যায়, তারপরে সেখানে কিন্তু বিএসসি জয়লাভ করে। বিএসসি এবং দেশের স্বার্থে, পুঁজিবাজারের স্বার্থে এটি বিএসসির যে 2CC বলবৎ আইনে যে প্রয়োগ করেছিল সেটি বলবৎ থাকে। কই সেটি বাস্তবায়ন হয়েছে? আমি আইন নিয়ে যে কথা বলবো, যে শুনেন, আইন কখনো সুরক্ষা দিতে পারে না, সুরক্ষা দিতে পারে আইনের প্রয়োগ। হ্যাঁ, আমাদের দেশে যে আইনই ছিল সেই আইনের প্রয়োগগুলিও যদি থাকতো আমরা এত বেশি অ্যানোম্যালিস দেখতাম না। ফলে নতুন নতুন আইন তৈরি করে এক ধরনের আই ওয়াশ করা যায় যে আমরা আইন করে যাচ্ছি লাগাতার, কিন্তু যতদিন পর্যন্ত আমার আগের আইনই প্রয়োগ করতে পারছি না, নতুন আইন দিয়ে আমি কি করব? আইনের প্রয়োগগুলি নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে এক। দুই হচ্ছে, আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আসলে আমাদের যে সিস্টেম, ক্যাপিটাল মার্কেট বলেন, তারপরে মানি মার্কেট বলেন, পুরোটাই কিন্তু আসলে একটা ফিকটিশিয়াস ব্যাপার। মানি একটা ফিকশন, ক্যাপিটাল মার্কেট ইজ অ্যানাদার ফিকশন, কর্পোরেশন ফিকশন। বাট এই ফিকশনকে প্রত্যেকটা মানুষ বিলিভ করে এইটার উপরে সবাই আস্থা যখন আনে তখনই শুধুমাত্র এটা কাজ করে। দেখেন, হিউম্যান যে হিউম্যান হিস্টোরির মোস্ট অফ দ্য সাকসেসফুল থিংস হচ্ছে ফিকশন। এই ফিকশনের উপর তখনই কাজ করা যায় যখন ওই সোসাইটির, অর্থাৎ যে জায়গায় এই ফিকশনটাকে দেওয়া হচ্ছে ওই জায়গাটার মোস্ট অফ দ্য পার্টিসিপেন্ট যখন ওইটার উপর ফেইথ আনে, ট্রাস্ট আনে, তখন এটা কাজ করে। এখন আপনি এই একটা ফিকটিশিয়াস ব্যাপার ক্যাপিটাল মার্কেট, এইটাকে যদি কাজ করাইতে চান, তাহলে এইটার উপর যেটা করেছে আমেরিকা, ইউরোপ, মোস্ট অফ দ্য পার্টিসিপেন্টসের ট্রাস্ট নিয়ে এসছে। আমার এখানে এই ট্রাস্টটা আমরা অর্জন করতে পারছি না বলে এইটা একটা কাজ করছে না। এটা হচ্ছে এক দিকের কথা। আরেক দিকের কথা হচ্ছে শফিক ভাই যেখান থেকে বলেছেন, সেটা ছিল হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচার নিয়ে আমি বহুবার বলেছি, অন্তত যেটা এসছিলাম গত শোতে সেখানেও বলেছি যে আমরা স্ট্রাকচারাল যে অংশটা ঠিক করা দরকার সেখানের ক্ষেত্রে একবারেও ইন্টারেস্টেড হইনি। যার জন্য আমি বলেছি আমাদের পুঁজিবাজার হচ্ছে খোঁড়া বাজার, অর্থাৎ এক পায়ের ক্যাপিটাল মার্কেটের দুইটা লেগ, একটা হচ্ছে ইকুইটি আর একটা হচ্ছে ডেট। আমাদের এখানে ডেট কমপ্লিটলি অনুপস্থিত। এটার ফলে এক পায়ের বাজার, বেশি দূর খোঁড়ায় দৌড়াইতেও পারে না, মুখ থুবড়ে পড়ে, এবং এটা বারবার ঘটে। সুতরাং আমাদের এখানে মূল স্ট্রাকচারের জায়গায় হাত দিতে হবে। ছোটোখাটো জিনিসে, অর্থাৎ আপনি আপনার বিল্ডিংয়ের ফাউন্ডেশন ঠিক না করে উপরে যতই ডেভেলপমেন্টের চিন্তা করেন না কেন, সেটা যে কোনো সময় ভেঙে পড়বেই। গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণের চেয়ারম্যান রাশেদ তিতুমির, তিনি একদিন এই প্রোগ্রামে এসে তিনি বলেছিলেন, এই এনটিভিতেই এসে বলেছিলেন যে এটি ক্যাপিটাল মার্কেট না। কারণ একটি মার্কেট যদি হয় সেখানে বায়ার থাকবে, সেলার থাকবে। এখানে সেলার আছে, বায়ার নেই, তাহলে এটি তো মার্কেট না। তার যে যুক্তিটা, সেটা ডিএসসির বেশ কিছু ডিরেক্টর তারা এটি আপত্তি জানিয়েছিলেন। এইটি সম্ভবত গত বছর বা তার আগের বছরের ঘটনা। কিন্তু তিনি যে কথাটি বলেছিলেন সেটি এই এতদিনে তো স্পষ্ট হয়েছে যেটি আসলেই কোনো মার্কেট না। কারণ এখানে বায়ার আর সেলার নাই, এখানে শুধু সেলার আছে, শুধু সেল করতেই সবাই আসেন, বায়ার কই? হ্যাঁ, ওইটার তুমি যথার্থই বলছে আর কি। আমি যেটা বলবো যে আমাদের মার্কেট মানে কি, বায়ার এবং সেলার থাকতে হবে এবং তাদের ইন্টারাকশনে মার্কেটে প্রাইস নির্ধারণ হবে, কোয়ান্টিটি নির্ধারণ হবে ইত্যাদি। এখন ওকে ফাইন, এখন নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের কাজটা কি? যদি সেলার থাকে তাহলে বায়ার তৈরি করতে হবে। হাউ? এই কাজটা করতে পারে হচ্ছে সেলার এর সংখ্যাকে কমিয়ে। উল্টো তারা যেটা করেছে, সেলারের সংখ্যাকে লাগাতার বাড়িয়ে গেছে, নতুন নতুন আইপিও যে ব্যাপারটা ঘটা উচিত। নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের এইটুক
ইন্টেলেক্ট দিয়ে এটা করা উচিত যে মার্কেট যখন হট হতে থাকে তখন যথেষ্ট পরিমাণ আইপিও দিয়ে সেই জায়গায় ডিমান্ডের অর্থাৎ বায়ারের যে প্রেশার সেটাকে কম মানে মিটিগেট করার জন্য নিউট্রালাইজ করার জন্য তখন হচ্ছে আইপিও ছাড়তে হবে। আর কিন্তু যখন তারা তো বলছে যে আইপিও মানে নতুন শেয়ার আসতে হবে, মানে পৃথিবীতে কোথাও লেখা আছে যে মার্কেটে যেখানে বায়ার নাই সেখানে সেলার আনতে হবে আরো? না, এটা কি কোথাও লেখা আছে? ওইটাই তো বলছি যে বায়ার যেখানে না, তুমি আপনি- যেভাবে আপনি- বলেছো আপনি আমেরিকাও যান, প্রায় আমি জানি ওখানে স্টক এক্সচেঞ্জ সম্পর্কে আপনার আইডিয়া আছে, ওখানে অ্যানালাইসিস করেন। আপনি একটু আমাকে আমি জানতে চাই এটা আসলে পৃথিবীর কোনো স্টক এক্সচেঞ্জে কিভাবে লেখা আছে যে যদি আয় আনতেই হবে, সেলার আনতেই না হবে? না এটা মানে সেলার আনতেই হবে এমন কোনো আইন কোথাও তাহলে নাই। বাংলাদেশে সবাই কেন বলছে? না। এবং আপনি বিএসসির কথা যদি বলেন, বিএসসির টপ টু বটম সবাই কিন্তু বলছে যে আইপিও আনতেই হবে। They are wrong. আমি আমি বলবো- আইপিও না আসলে মনে হচ্ছে এটা একটা মানে বাইবেল, এখানে আনতেই হবে। আমি যেটা বলবো যে ফান্ডামেন্টাল ইকোনমিক্স সম্বন্ধে তাদের ধারণা স্বচ্ছ না। বিষয়টা হচ্ছে যখন নিয়ন্ত্রক প্রতিষ্ঠান থাকবে তখন মার্কেটের জন্য বেটার জিনিস হচ্ছে যখন এক্সেস সাপ্লাই আছে, সারপ্লাস সাপ্লাই আছে, তখন সারপ্লাস সাপ্লাইটাকে কমানোর চেষ্টা করতে হবে। তখন যদি নতুন আরো সাপ্লাই মানে দেয়া হয়, এক্সেস সাপ্লাই থাকার মানে কি, সারপ্লাস সাপ্লাই থাকার অর্থই হচ্ছে প্রাইস উইল গো ডাউন, একবারে ক্লিয়ার। সুতরাং আপনার যদি প্রাইস স্ট্যাবিলিটি করার দরকার হয়, যখন সারপ্লাস সাপ্লাই আপনি টের পাচ্ছেন তখন নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে তখন সারপ্লাস মানে সাপ্লাইয়ের লাগাম টেনে ধরতে হবে। ইভেন যে সারপ্লাসটুক আছে সেইটাকে কোনোভাবে কোনো জায়গা দিয়ে সেটাকে কেনা যায় কিনা তার ব্যবস্থা করতে হবে। একই রকমভাবে ডিমান্ডের সারপ্লাস ডিমান্ড যখন থাকে তখন কি ঘটে, প্রাইস উইল গেট হাই মাস্ট। তখন আপনি যদি প্রাইসটাকে বাড়তে দিবেন, বাট যদি স্মুথলি চান, আপনি যদি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান কিছু করতে চান, তাহলে তখন হচ্ছে যথেষ্ট আইপিও আনতে হবে সাপোর্ট দেওয়ার জন্য, যে ডিমান্ড অতিরিক্ত সাপ্লাইকে বাড়াইতেই হবে। তা এখন সাপ্লাইকে বাড়াতে হবে এটা ঠিক আছে, কিন্তু মার্কেট যখন এটাকে কোন সময়? মানে নিতে পারছে না কোন সময় সেটা বোঝার চেষ্টা করতে হবে এবং সেইভাবে কাজ করতে হবে। এখন জিনিসটা হচ্ছে যে আমি একটা পজিশন হোল্ড করি এবং সেখান থেকে আমি যা ইচ্ছা তাই বলবো, সেটা হবে না। এটার একটা ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে এই জবাবদিহিতার ব্যাপারগুলি নাই, স্বচ্ছতার দিকগুলি নাই, এটা একটা বড় প্রবলেম হয়ে গেছে। আমরা ক্যাপিটাল মার্কেট একটা উঠে এসছে পশ্চিমা বিশ্ব থেকে, তাদের রিটেন ইতিহাস আছে কিভাবে। এখন আমার দেশে যে অ্যানোম্যালিস চলতেছে আমেরিকান মার্কেটে, এটা 150-200 বছর আগে অ্যানোম্যালিস ছিল। তার মানে আমরা 150-200 বছর এসে আবার রিইনভেন্ট করতে চাচ্ছি হুইল। আমাদের তো রিইনভেন্ট করার হুইলের মানে হুইলকে আবার রিইনভেন্ট করার দরকার নাই। আমি জাস্ট আমেরিকান ক্যাপিটাল মার্কেট, ইউরোপিয়ান ক্যাপিটাল মার্কেট থেকে শিক্ষাটা গ্রহণ করবো। আগুনের মধ্যে হাত দিয়ে আমার প্রমাণ করার দরকার নাই সত্যিকারে আগুনে আমার হাত পড়ে কিনা। একজন দুজনে আমি দেখছি ব্যাট, আমার সতর্ক থাকতে হবে। তাহলে এই যে 4 গুণ 2010-এর পরে যে 4 গুণ শেয়ার বেড়েছে, অর্থাৎ সাপ্লাই 4 গুণ বেড়েছে, ডিমান্ড এখন 4 গুণ তৈরি যদি না আসে তাহলে তো মার্কেটের সেই ব্যালেন্স আসবে না। ওই রাশেদ আল মোহাম্মদ তিতুমিরের কথাই তো সত্যি, এটি মার্কেটই না। না, রাশেদ তিতুমির যেহেতু ইকোনমিক্সের লোক মূলত, সুতরাং সে ইকোনমিক্স ফান্ডামেন্টালসটা বুঝে যে ইট ইজ আ মার্কেট অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ইন্টারাকশন। সুতরাং ইকোনমিক সেন্স থেকে এই জিনিসটা করতে হবে। এখন শর্ট টার্মে যেটা করা যায়, শর্ট টার্মে আপনি আর্টিফিশিয়াল ডিমান্ড ক্রিয়েট করতে পারেন। এটা পারে কার মাধ্যমে, নিয়ন্ত্রক সংস্থা মিলে পারে। এবং মজার বিষয়টা হচ্ছে এই গত আপনি জানেন যে এর আগের এসএসসি যেটি 10-এর আগে ছিল, তখনও কিন্তু বিভিন্ন জায়গায় টপ ব্রোকার, টপ মার্চেন্ট ব্যাংকে ফোন করে বিভিন্ন সময় সাপোর্ট দেওয়া হয়েছে, সাপোর্ট দিতে বলেছে। এইবার বিএসসিসি করছে যেটা, বিএসসিসি সব ব্রোকারেজ মার্চেন্ট ব্যাংকগুলোকে ফোন দিচ্ছে, কেউ কিনছে না, কেউ কথা শুনছে না। তাহলে বিষয়টা হচ্ছে এটা একটু বলছি আস্থার ব্যাপার। একটা আপনি কমান্ডকে, এটা তো মিলিটারি আর্মি না যে এখানে আমার চাকরি চলে যাবে এই ধরনের কোনো থ্রেট আছে। এখানে প্রত্যেকে চায় এটা আপনার নিজস্ব, আপনি যদি হারান আপনার যাবে। শফিক ভাই অনেক কথা শুনলেন, মার্কেট না, ডিমান্ড সাপ্লাই, এবং মার্কেটের একটি সবাই যে কথাটি বলেন আইপিওর পক্ষে দেখবেন যে অনেক লোক কাজ করে, এবং তাদের যদি আপনি যেটি মহসিন ভাই বললেন যে আমাদেরকে দায়িত্ব দেওয়া হোক, তারা খুঁজে বের করবেন, অ্যানালাইসিস করবেন, তাহলে হয়তো তাদের সম্পৃক্ততা পাবেন যারা আইপিও নিয়ে কথা বলে পজিটিভ। সেখানে একটি কথাই হচ্ছে যে আইপিও আসতেই হবে, মানে নতুন কোম্পানি আসতেই হবে, না হলে মার্কেটের ডেপথ বাড়বে না। মার্কেটের ডেপথ কি এটা আমি স্যারের কাছ থেকে জানবো, আপনি শুধু একটু বলেন যে শুনলেন যা কিছু, তাতে আপনার কি মনে হয় যে 4 গুণ শেয়ার বেড়েছে, 4 গুণ ডিমান্ড যদি না বাড়ে, অর্থাৎ ডাবল ডিমান্ডও যদি না বাড়ে, তাহলে সেই সাপ্লাই বাজার থেকে নিতে মানে সেটা বাজার নিতে পারবে কিনা যে সাপ্লাই আছে। এবং সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে এইবার সব ব্যাংকগুলো বোনাস দিয়েছে, সব বোনাসটা যোগ হবে না? না, সমস্যাটা তো মানে প্রচুর আইপিও আনতে যেই কোম্পানিগুলো আসলো, এসে এই কোম্পানিগুলো আসার কারণে মার্কেট কি ডেপথ বাড়লো নাকি আসলে মার্কেটে আরও যে সমস্যাটা সেটা আরও ঘনীভূত হলো, এই জিনিসটা দেখার দায়িত্ব কিন্তু বিএসসিসি। আমি আইপিওগুলোকে নিয়ে আসছি,
আমি বলছি সবাইকে, কেননা সত্যিকার অর্থে গ্রামীণ ফোন যখন আসে সত্যিকার অর্থে মার্কেটে কিন্তু ডেপথ বেড়েছিল, কারণ গ্রামীণ ফোন একটা বিশাল একটা শেয়ার, বাংলাদেশের এখন সবচেয়ে রিচেস্ট কোম্পানি তারা, তো তাদের আগমনটা সেইভাবে ওইভাবে হেইল করা হয়েছিল এবং এর পরবর্তীতে এক্সপেকটেশনটাই তৈরি হয়ে যায় যে গ্রামীণের এক্সাম্পল দেখে যে না ওরা আসার কারণে আমাদের মার্কেটটা একটু বেটার অবস্থানে এসেছিল, তো তাহলে নতুন আইপিও আসুক, মার্কেটের ডেপথ। কিন্তু কথা হচ্ছে যে এইটা করতে যে আমি আরও আমার যে এক্সিস্টিং প্রবলেম আছে সেটাকে আমি কি আরও সমস্যাটাকে আরও ঘনীভূত করছি কিনা, এটা দেখার দায়িত্ব কিন্তু বিএসসিসির। তারা বোঝা উচিত যে না আমি যেই কোম্পানিগুলো আসছি না, আপনি বলছেন বোঝা উচিত, তার মানে এখন বুঝলেন, যেটি হচ্ছে আমরা দেখছি সরকারের সর্বোচ্চ মহল থেকে নির্দেশনা দেওয়ার পরেই কিন্তু বিএসসিসি বলছে যে আমরা নতুন আইপিও আর নিব না আবেদন। তাহলে এই নতুন না নিলেন, আপনি নতুন বন্ধ করে দিলেন 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, এর মধ্যে নতুন কোনো বায়ার ক্রিয়েট হলো না, নতুন ইনভেস্টর আসলো না, তাহলে এই বাজার থাকবে? আপনার যত বিনিয়োগকারী আছে সাপ্লাই কিন্তু তার 4 গুণ। বাজার থাকবে, বাজার মানে বাজার থাকবে বলতে সেই বাজার নিতে পারবে কিনা, যে টানা যে সূচক পড়ছে, টানা যে শেয়ারের দাম কমছে, সেটি থামবে কিনা, আপনার কি মনে হয়? এখন পুরো জিনিসগুলোই আমার যেটা মনে হয় যে এখন আমরা যেভাবে সরলীকরণভাবে দেখছি এই পুরো প্রবলেমটা অনেক স্ট্রাকচারাল একটা প্রবলেম, এটাকে নিয়ে সবারই আসলে ভাবা উচিত। শুধুমাত্র যে আইপিও আমি বন্ধ করে দিলাম দিয়ে এই মার্কেটটা নতুন করে দিলেন, আগে যেগুলো নিয়ে এসেছেন সেগুলো কি? এই জন্য তো যেগুলো আসছে, আমি দেখেন কোম্পানিগুলোর অবস্থা দেখেন, বেশিরভাগ টেক্সটাইল কোম্পানি আসছে, এসে এখন কি অবস্থা এদের? মার্কেটে ডেপথ বাড়াতে হলে আইপিও আনতে হবে, এটি সবাই বলছেন। বাংলাদেশের সবাই যারা ক্যাপিটাল মার্কেট নিয়ে কথা বলেন 99% লোক এটি বলছেন। আপনি কি এটা একমত কিনা? এবং আমাদের দেশের বর্তমানে যে ক্যাপিটাল মার্কেট সেটি ডেপথ বাড়ানোর জন্য এই ধরনের আইপিও যেগুলো 100 এসেছে সেগুলো আনা দরকার, এটির পক্ষে আপনার কি? ধন্যবাদ। প্রথমে আমাদের বুঝতে হবে আসলে মার্কেট ডেপথ বলতে কি বুঝি। আমার ধারণা যে কনটেক্সটে আপনারা বললেন আমি তাদের বক্তব্য শুনি নাই, কিন্তু আমি যেটা বুঝি যারা এভাবে বলেন যে মার্কেটের ডেপথ বাড়াতে হলে আইপিও আনতে হবে, দে আর টোটালি রং। মার্কেট ডেপথ মানে অতিরিক্ত কোম্পানি না। মার্কেট ডেপথের ফাইন্যান্সিয়াল ডেফিনেশন হচ্ছে যে কোনো প্রাইসই থাকুক না কেন একটা কোম্পানির শেয়ারের ক্ষেত্রে, যে কোনো প্রাইসের ক্ষেত্রেই তার উভয় দিকেই অর্থাৎ বায়ার এবং সেলার সাইডে পর্যাপ্ত সংখ্যক পার্টিসিপেন্ট থাকবে। এটার মানে হচ্ছে মার্কেট ডেপথ। ওনারা যে জায়গার দিকে যাওয়ার চেষ্টা করছেন সেটা নাম্বার অফ কোম্পানিজ দিয়ে হয়তো মার্কেট ডেপথকে বুঝাতে পারছেন, যেটা কমপ্লিটলি রং। এটা ফাইন্যান্সে বা ইকোনমিক্সে কোথাও নাই। বিষয়টা হচ্ছে মার্কেটে আপনি কারওয়ান বাজারে বিক্রি হয় অন অ্যাভারেজ 10,000 মুরগি প্রতিদিন। আপনি এখানে 1 লাখ মুরগি যদি করে দেন তাহলে কি হবে? এটি তো সবাই বুঝবে, একদম গ্রামের মানুষও বুঝবে। এখন আপনি যদি মনে করেন যে সাপ্লাই বাড়ানো মানে হচ্ছে ডেপথ বাড়ানো, বুঝলেন না। সাপ্লাই বাড়ানো মানে যদি ডেপথ বাড়ানো বুঝান তাহলে আমি বলবো যে ওনারা কমপ্লিটলি রং। 1, 2 হচ্ছে অবশ্যই মার্কেটে লাগাতারভাবে সাপ্লাই বাড়াতে হবে। আমাদের ক্ষেত্রে কি হয়, কেন সাপ্লাই বাড়াতে হয়? আমরা যদি একটা তো এসিসি ঠিক একই রকম ভাবে ইকোনমির আরেক স্ট্রং জায়গা যেটা বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক, সেখানে চিন্তা করি ইনফ্লেশন হচ্ছে অর্থাৎ দাম বাড়ছে, আর সেন্ট্রাল ব্যাংক যদি মানি মার্কেটের ডেপথ বাড়ানোর জন্য মানি সাপ্লাই আরো বাড়ায়, হোয়াট উইল হ্যাপেন? ইনফ্লেশন আরো বাড়তে থাকবে। দিস ইজ সিম্পল ইকোনমিক্স। অর্থাৎ আপনি যদি যেটা সাপ্লাই বাড়ালে যে জিনিসটা ঘটবে। একজন দর্শক আপনার সাথে নিশ্চয়ই কথা বলতে চাচ্ছেন, কিছু জিজ্ঞেস করতে চাচ্ছেন। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম আব্দুল্লাহ, রাজশাহী থেকে বলছি। জি ভাই বলুন। জি ভাই, আমাদের সমস্যা হচ্ছে আমরা ছোট বিনিয়োগকারী। আমার যদি 1 লক্ষ টাকা থাকে তাহলে এই 1 লক্ষ টাকায় 10 ভাগ করে 10,000 টাকা শেয়ার কিনতে হবে, আর 90,000 টাকা মার্কেট কমার জন্য রাখতে হবে। আর আমরা করি কি 1 লক্ষ টাকায় কিনে পরে আর কিনতে পারি না, লাফালাফি করি, এটা হবে না। আর 2 নম্বর হচ্ছে এই মার্কেট তো অসুস্থ, এটা ঠিক করার জন্য, মার্কেটটা সুস্থ করার জন্য 2, 4, 6 মাস আইপিওটা বন্ধ রাখতে হবে। কোন কোম্পানি? জি দর্শক, আপনার মতামতের জন্য ধন্যবাদ। আপনি একটু যদি বলেন, আপনি যে প্রথম কথা বললেন 1 লাখ টাকা থাকলে 10,000 টাকা কিনতে হবে আর 90,000 টাকা মার্কেট কমার জন্য ওয়েট করতে হবে, আপনি কি এটি করেছেন? আপনি কি এটি করেছেন? জি ভাই, আপনি কি এটি করেছেন কিনা?
হ্যাঁ হ্যাঁ, আমি 2011 সালে 17 লাখ টাকা নিয়ে ক্যাশ নামছি, এখন আমি 34 লাখ টাকা মার্কেটে বানাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার মতো বিনিয়োগকারী বাজারে থাকলে এই অবস্থা হতো না। অনেক ধন্যবাদ আপনাকে। ওয়াইজ প্রুডেন্ট বিনিয়োগকারী এক্স্যাক্টলি, মানে যেটা করতে হয় যে বিনিয়োগ করার বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করছি, আমরা মার্কেটের স্ট্রাকচার নিয়ে, স্ট্রাকচারাল প্রবলেমগুলি নিয়ে। আসলে আমাদের মার্কেটে স্ট্রাকচারাল প্রবলেম আছে, এটা নিয়ে অসংখ্যবার বলেছি। এখন মার্কেট স্ট্রাকচার যদি আপনি চেঞ্জ না করেন তাহলে এই ব্যাপারগুলি ঘটবে না। যেমন আমাদের ইকোনমিটা এখন 8.13% জিডিপি গ্রোথ কেন? অফকোর্স আমাদের যে ইকোনমি এর মধ্যে স্ট্রাকচারাল চেঞ্জ ঘটেছে, অনেক স্ট্রাকচারাল চেঞ্জ ঘটছে বলে এটা রেজাল্ট দেখছি। এখন বলা হয় যে capital market is a function of economy. Economy is not a function of capital market. Capital market is a function of economy. এখন আমার ইকোনমি যদি জেনুইনলি ভালো করে, ক্যাপিটাল মার্কেটের উপর এর রিফ্লেকশন আমরা দেখতেই পাবো, এটা পরিষ্কার। হয়তো ইট উইল টেক মোর ইয়ার্স, আরও একটা লং রান ছাড়া আমরা এটা দেখতে পাই না। শর্ট রানে এই বড় বড় ম্যাক্রো এফেক্টগুলি দেখা যায় না। এখন যদি তারপরও আমরা দেখতে পাই তাহলে কোয়েশ্চেন আসবে এরকম উল্টাভাবে, যেমন এখন যেহেতু দেখতে পাই না, এটা আমার আমার নিজের ব্যক্তিগতভাবে একটা আছে যে আসলে আমরা যে গ্রোথটা পাচ্ছি সেই গ্রোথটা কি আসলে ইকোনমিক ইনক্লুসিভ গ্রোথ কিনা, অর্থাৎ জেনুইনলি একটা গ্রোথ দুইভাবে হতে পারে। একটা হচ্ছে এটা হচ্ছে একটা এক্সটার্নাল ফ্যাক্টরস দিয়ে গ্রোথ হতে পারে, একটা হচ্ছে ইন্টারনাল, ইকোনমির ইন্টারনাল মানে ফোর্স দিয়ে হতে পারে। যদি ক্যাপিটাল মার্কেট এরকমভাবে খারাপ অবস্থায় যেতে থাকে তাহলে আমাকে বুঝতে হবে যে দ্য হেলথ অফ ক্যাপিটাল মার্কেট ইজ ওয়ান টাইপ অফ রিফ্লেকশন অফ টোটাল ইকোনমিক হেলথ। এটা হচ্ছে ইকোনমিক লতে বলা হয়। এখন ক্যাপিটাল মার্কেট ইজ ভেরি পুয়ার বাট ইকোনমি ইজ সো স্ট্রং, তাহলে এই যে অ্যানোমেলিজে আমি আউল বেট এগেইনস্ট ইট, মানে তার মানে আমি ক্যাপিটাল মার্কেটকে বলবো যে ক্যাপিটাল মার্কেট অ্যানোমেলিজের দিকে রয়ে গেছে, অর্থাৎ আন্ডারশুটেড অবস্থায়, ফলে এর ভিতর মানে যেতে হবে। কিন্তু যদি 10 বছর বা 5 বছর পরে গিয়েও দেখা যায় যে আমরা রং, তখন পরিষ্কারভাবে দেখা যাবে যে আসলে ইকোনমিক যে গ্রোথটা হয়েছে সেটা ইনক্লুসিভ, ইন্টারনাল ফোর্সের গ্রোথ হয়নি। তো আমার মনে হয় না যে এটা কোনো মানে সত্যিকারের কারণ আমরা যে সমস্ত জায়গাগুলি দেখছি তার মধ্যে আমরা প্রতিটা ইকোনমিক সেক্টরে, রিয়াল সেক্টরের বেশিরভাগ জায়গাতেই মানে এক ধরনের গ্রোথ বা ডেভেলপমেন্ট কম বেশি দেখতে পাচ্ছি। তাহলে এটা যদি সত্যি হয় তাহলে অফকোর্স আমার ক্যাপিটাল মার্কেট একটা উপরের দিকে যাবে। কিন্তু যে বলছি স্ট্রাকচারাল প্রবলেমটা রয়েছে, এই স্ট্রাকচারাল প্রবলেমকে যদি আমি এই মুহূর্তে ঠিক না করি তাহলে এটা উপরে যেতে যেতে বেশি যাবে, ওভারশুটিংয়ে যাবে এবং আবার মুখ থুবড়ে পড়বে। অশোক ভাই একটু আসবো আপনার কাছে, ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছে নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে মাহফুজ বলছি। জি ভাই বলুন। আমার প্রশ্নটা হলো এই শেয়ারের উন্নয়ন উত্থান পতন নিয়ে আলোচনা হচ্ছে, সব ঠিক আছে, প্রণোদনা বারবার আইসিবি কে টাকা দেওয়া, কিন্তু একটা জিনিস হলো এই যে ডিরেক্টরদের যে শেয়ার হোল্ডিং যেটা 2সিসি নিয়ে আলোচনা হচ্ছে 2% কিংবা সম্মিলিত 30%, এটা নিয়ে চূড়ান্ত হচ্ছে না কেন? 10 সালে যখন 10 সাল থেকে শুরু করে জি দর্শক এটি আমরা প্রায় প্রতিদিনই আলোচনা এই বিষয়টি উঠে আসে। একটি বিষয় হচ্ছে যে এখানে যারা অনেকেই বলছেন এই কথাটাই, এখানে যারা এই 2% এবং 30%-এর সাথে যারা জড়িত তারা অনেক বেশি শক্তিশালী এবং তাদের স্বার্থটা রক্ষা করার হয়তো বিএসএসসি মনে করছেন যে সাধারণ বিনিয়োগকারীর চেয়ে তাদের স্বার্থ রক্ষা করলে তাদের জন্য বা দেশের জন্য কিংবা ক্যাপিটাল মার্কেটের জন্য ভালো, এই কারণেই হয়তো তাদের স্বার্থটা রক্ষা করছেন। এছাড়া তো অন্য কোনো বিষয় নাই, কারণ বিএসএসসি আইন করেছে, নিজেই বিএসএসসি মানছে না, তাহলে কি হবে? আসলে ভাই যদি একটু বলি, আমি যদি এখন নিউ ইয়র্কের বা আমেরিকার যদি আপনার ইকোনমি বুঝতে যান, কিংবা আপনি সুইজারল্যান্ডের দেখতে চান, জার্মানির দেখতে চান, কিংবা যে কোনো একটা রাশিয়ার দেখতে চান, আপনি কি দেখবেন? প্রথম হয়তো ক্যাপিটাল মার্কেটের কি অবস্থা, তার ইন্ডেক্স কোথায় ছিল, কি অবস্থা, এটি দেখি মোটামুটি কিছু ধারণা পাওয়া যাবে। এর সাথে গ্রোথ, জিডিপির গ্রোথ, আরও কিছু। কিন্তু আপনি এই ক্যাপিটাল মার্কেটের বিষয়টা কিন্তু বাদ দিতে পারবেন না। এখন পৃথিবীতে একটা মানে মেনশন করার মতো একটা বিষয় বাংলাদেশের জিডিপি গ্রোথ 8.1, সেখানে আপনি যদি এখন রাশিয়ার কোনো বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করে, তিনি যদি একই থিওরি অ্যাপ্লাই করেন যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে কী অবস্থা দেখি, তিনি টাকা নিয়ে আসবেন নাকি তিনি আরও দৌড়াবেন পেছন দিয়ে? কি হবে বাংলাদেশের এই অবস্থা দেখে? না বাংলাদেশের অবস্থা একটা জিনিস কি, এটা কিন্তু এই যে 8.13 কিন্তু এই এক বছরের নয়, আপনি যে গত
গত আমরা 2001-2 সালের থেকে কিন্তু আমরা 6% গ্রোথে যাচ্ছি। না তাহলে হচ্ছে। আপনি পৃথিবীর এবং- সব দেশের এক এবং নিয়ম, গত ওই দেশে 3 বছর ক্যাপিটাল আমাদের মার্কেট 7% এর উপরে গ্রোথ ওই আছে। দেশের ক্যাপিটাল মার্কেট দেখে হয়তো একটা ধারণা পান। এখন কোনো ইন্ডিভিজুয়াল হয়তো ছোট বিনিয়োগকারী বা তার কোনো পরিচিত এখানে আছেন কানেকশনে, তিনি বিনিয়োগ করবেন, তিনি ক্যাপিটাল মার্কেট দেখে দেখছেন যে বাংলাদেশের গ্রোথ হিউজ, কিন্তু ক্যাপিটাল মার্কেটের অবস্থা গত 9-10 বছরের অবস্থা খারাপ। এবং তিনি কি একটা মেসেজ তো তিনি পাবেন বা তার একটা ধারণা তো একটা হবে যে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, যেটি মহসিন ভাই একটু বলার চেষ্টা করলেন বিভিন্ন ব্যাখ্যা দিয়ে। ওই জায়গায় তো আমরা বলছি যে সমস্যাটা স্ট্রাকচারাল, এই জায়গাটায় হাত দিতে হবে যে না এটা মানে টোটাল ইকোনমির যে একটা রিফ্লেকশন এই ক্যাপিটাল মার্কেটে আসছে না কেন, অ্যানিমালিটা আসলে কোথায়, এই জায়গাগুলো নিয়ে আসলে আমি ছোটোখাটো একটা প্রণোদনা দিলাম, কালকে একটু একটা অ্যানাউন্সমেন্ট দিলাম, পরশুদিন আমি বললাম যে আমি এই করব, কিন্তু আমি করলাম না। পরে হবে কি যে যেটা ওই যে 2010 সালের পরে যেটা হয়েছে যে প্রচুর কিন্তু ল হয়েছে, ফিনান্সিয়াল রিপোর্টিং ল হয়েছে, বা 1996 এর পরে সিডিবিএল হলো। তো এইগুলা ওয়ান অফ কিছু হবে, কিন্তু রিয়েল ইস্যুগুলো অ্যাড্রেস বিনিয়োগকারীদের কত বোকা বানানো হয় তার একটি এক্সাম্পল আছে। এর আগের যিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি উদ্বোধন করেছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের আপনার যে মোবাইল অ্যাপস। এখন এটি একটি ইতিবাচক দিক, যে কেউ যে কোনো জায়গায় এখন নিজেই তা ট্রেড করতে পারবে, দেশের বাইরে থাকুক যে কোনো জায়গায়, এটি অবশ্যই ইতিবাচক। কিন্তু তখন ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বলা হলো, ক্যাপিটাল মার্কেটে যারা স্টেক হোল্ডার তারা বললো এর মাধ্যমে ক্যাপিটাল মার্কেট বেড়ে যাবে। মানে ক্যাপিটাল মার্কেটে যারা আছেন, আমি মহসিন ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই, ক্যাপিটাল মার্কেটে যারা আছেন তারা কি এতই মানে অশিক্ষিত, তারা কি এতই অবুঝ যে এই ধরনের মেসেজ দিয়েও তাদেরকে বোঝানো হয়? এবং আমরা এই প্রোগ্রামে আমরা তার পরের দিনই এটি আপত্তি তুলেছিলাম যে এটি কি ধরনের মেসেজ। আমরা বলতে যারা গেস্ট হিসাবে আসেন তারা দেখেন কি হয়েছে, এই অ্যাপসে কি হয়েছে, কয়জন এটি ইউজ করে। এটি ইতিবাচক, আপনি ট্রেড নিজেরটা নিজে করতে পারছেন, কিন্তু তার মাধ্যমে ক্যাপিটাল মার্কেট বেড়ে যাবে। একটা ফোন নিয়ে আপনার এই উত্তরটা নিব। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, কেউ আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। আমি চট্টগ্রাম থেকে ইকবাল। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে আমাদের আইপিও ব্রোকার হাউসে জমা নেওয়া হয়। এই ব্রোকার হাউসে আমরা অনেক আগে খবর পাইছি, আজকে 2 বছর ধরে আমরা যে আইপিও এর টাকা জমা দিই, আমার নাম তারা রেখে দিয়ে তাদের ব্রোকার হাউসের লোকদের নামে তারা আইপিও জমা করে। জি, ধন্যবাদ। একটি অভিযোগ, এরকম মানে অভিযোগ এখন বের হচ্ছে যে তাদের নামের জমা না দিয়ে অন্য নামে দেয়। এটি আসলে কতটা সত্য সেটি নিয়ে প্রশ্ন আছে। আগের যে কথাটি বললাম, একটি মানে পেগ হিসাবে, একটি উদাহরণ হিসাবে যদি বলি, বিনিয়োগকারীদের বোকা বানানোর একটি জিনিসটা। আসলে দেখেন যে কোনো টেকনোলজি আমাদের জীবনযাত্রাকে সহজ করে। যেমন যে কোনো একটা আইফোন বা অন্য একটা স্মার্টফোনের অ্যাপ, যেটার মাধ্যমে আপনি ট্রেনের বা বাসের টিকিট কাটতে পারেন। এই অ্যাপটা আসার মানে কি এই যে আপনার বাস ভ্রমণ বা ট্রেন ভ্রমণ আপনি বাড়ায় 2-3 গুণ করে দিবেন? নো, এটা সিম্পলি আপনাকে এক ধরনের এম্পাওয়ারমেন্ট দিবে যে আপনি যখন ইচ্ছা হয় আপনি বসেই টিকিট কাটতে পারবেন। অর্থাৎ টিকিট কাটার জন্য যে আমাদের দেশে স্ট্রাকচারাল যে হাঙ্গামা ছিল, এখান থেকে আপনি মুক্তি পেলেন। ঠিক একই জিনিস এই আমাদের ডিএসসি মোবাইল অ্যাপস হওয়ার ফলে এই সেম থিং ঘটছে। এইটা কখনোই হতে পারে না যে এর মাধ্যমে ক্যাপিটাল মার্কেট ভালো হবে, কারণ এটা ক্যাপিটাল মার্কেটের স্ট্রাকচারাল চেঞ্জ না। এটা হচ্ছে ক্যাপিটাল মার্কেটে একটা অ্যাপ্লিকেশন সুবিধা, অর্থাৎ এটার আউটসাইডার মানে যেগুলি হিন্ডারিং করছিল একটা স্মুথ লেনদেনের ক্ষেত্রে, সেটাকেই করছে। এর মানে এই না যে আমার ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি বেড়ে গেছে। ক্যাপিটাল মার্কেটের জিনিসটা লেনদেন তখনই বাড়বে যখন ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি বাড়বে। এখন ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি আমাদের মার্কেটে কেন বাড়ছে না, ইজ এ ভেরি ডিপ কোয়েশ্চেন, যেটা নিয়ে আমাদের আসলে চিন্তা করা উচিত যে আমরা সত্যিকারভাবে যদি ক্যাপিটাল মার্কেটের ডেভেলপমেন্ট চাই, অবশ্যই এটা করা সম্ভব, কিন্তু প্রশ্নটা হচ্ছে আসলে ওইটা আমরা চাই কিনা, এবং অবস্থার দৃষ্টিতে মনে হয় যে আমরা আসলে ওইটা চাই না। একটা জিনিস হচ্ছে, আপনি জানেন যেটি সবচেয়ে আলোচিত বিষয় ছিল, এখন সবাই চুপ করে গেছে, মানে গাশ হয়ে গেছে, সেটি হচ্ছে কোনো শেয়ারের দাম বাড়লে
কোম্পানির কাছে জানতে চায় হাস্যকরভাবে যে কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন আছে কিনা। কোম্পানি যদি ওই সময় বলে আছে, তাহলে কিন্তু সে কোম্পানি আইনেই আটকে যাচ্ছে, ডিএসসি লিস্টিং রেগুলেশনে সে আটকে যাচ্ছে, বিএসইসির আইনে আটকে যাচ্ছে। তোমার ছিল, তাহলে তুমি সেই ইনফরমেশনটা দাওনি কেন? তার মানে যদি কিছু থেকেও থাকে, কোম্পানি কিন্তু জানাতে পারবে না। এই তথ্যটা দিয়েই ক্ষান্ত হয় না, তথ্যটা দিয়েই তারপরে তারা তদন্ত টিম নেমে যায় ডিএসসির, অনেক সময় বিএসইসির নির্দেশে, অনেক সময় ডিএসসি থেকে, যে ব্রোকারেজ হাউসগুলো যে বিনিয়োগকারী বেশি শেয়ার কিনেছেন তার হিস্ট্রি ঘাটা হয়, অর্থাৎ তিনি ভয় পেয়ে যান। এই কথাটি আমরা অনেকবার আলোচনা করেছি, ডিএসসির বোর্ড, ডিএসসির এমডি সবাই এটি জানে। আমরা ব্যক্তিগতভাবে আলোচনা করেছি, আমি ব্যক্তিগতভাবে আলোচনা করেছি, জিজ্ঞেস করেছি, কোনো আনসার নাই। আনসারটি হচ্ছে অস্বাভাবিক কোনো কিছু হলে তদন্ত করতে পারে। তাহলে যত যে কমছে, এই যে 14 সপ্তাহ, একটা কোশ্চেন করেনি, তাহলে আস্থাটা কিভাবে ফিরবে? আসেন অন্যদিকে, সবাই বিএসইসি বলছে যে আমরা শাস্তি দিয়েছি। দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বিভিন্ন রিপোর্ট প্রকাশ করেছেন, এই যে আপনার লিটারেসি প্রোগ্রাম থেকে শুরু করে গত 2-3 বছরে, সেখানে কিন্তু বলা হয়েছে যে আমরা এই আইন করেছি, এতজনকে শাস্তি দিয়েছি, এত সতর্ক করেছি, অনেক মানে হিস্ট্রি তুলে ধরা হচ্ছে। কাকে শাস্তি দিয়েছেন? যিনি বিনিয়োগ করেছেন 50 কোটি টাকা, তার এখন আছে 5 কোটি টাকা, তিনি ওই 5 কোটি টাকা দিয়ে কোনো শেয়ার কিনেছেন, সেটি হয়তো দাম বেড়েছে, তাকে শাস্তি দিয়েছেন। আপনি কেন 5 কোটি টাকায় শেয়ার কিনেছেন? আপনি ম্যানিপুলেশন করেছেন, আপনি এত ধারায় আপনার 30 লাখ টাকা জরিমানা। কিন্তু যে কোম্পানি 5 কোটি টাকার 100 কোটি টাকা দিয়ে বাজারে আসলো, তারপরে সেটি 4 গুণ দামে বিক্রি করে 400 কোটি টাকা নিয়ে গেল, তার তো কোনো পানিশমেন্ট হলো না। তাহলে এইখানে যারা বিনিয়োগ করেন তারা কি এতই বোকা যে আপনি এই ধরনের তথ্য দিবেন, এই ধরনের তথ্য বোঝাবেন এবং তারাই বাজারে তাদের কষ্টের টাকা এই বাজারে নিয়ে আসবে? আপনার কি মনে হয় মানে এই বিষয়গুলো? না, কিন্তু মানে এমপিরিক্যালি এভিডেন্স আমরা যেটা পাচ্ছি, আসলে বিনিয়োগকারীরা বোকাই তো মনে হচ্ছে, না হলে বিনিয়োগকারীরা কেন আসছেই? অর্থাৎ যাদেরকে আমি যেটা বলছি, নতুন যে আসুক বা না আসুক, জিনিসটা হচ্ছে যদি সাধারণ বিনিয়োগকারীরা না থাকে তাহলে মার্কেটটা কিভাবে চলছে? অবশ্যই সাধারণ বিনিয়োগকারী আছে, এবং সাধারণ বিনিয়োগকারীরা বারবার তাহলে কি এই ধরনের ভাবে বোকাতেই মানে স্টুপিডে পরিণত হচ্ছে? মেবি নট, কারণ আমাদের কাছে কোনো রিসার্চ নাই। কিন্তু আপাতত যে এভিডেন্স, সেই এভিডেন্স দিয়ে আমরা একই জিনিস দেখছি, যে ঘটনাগুলি বারবার একই রকম ভাবেই মানে ঘটনা হচ্ছে। যদিও কোয়েশ্চেন হচ্ছে রেশনাল কোয়েশ্চেন, নেড়া কতবার বেলতলা যায়, কিন্তু আমরা দেখছি যে ক্যাপিটাল মার্কেটের বেলতলা এমনই, এখানে একবার যে যায় সে আর ছাড়তে পারে না যাওয়া। স্টেক হোল্ডার সবাই, আপনি ব্যক্তিগতভাবে কথা বলবেন বা এখন ওপেন তারা বলছেন, সেটির ইনডাইরেক্টলি মেসেজটা যাচ্ছে এরকম যে বিএসইসির সিদ্ধান্তগুলোর কারণে এই ক্যাপিটাল মার্কেটের অবস্থা তৈরি হয়েছে। বিএসইসি বলছে আমরা ঠিকভাবে কাজ করেছি, আমরা আইন করেছি, যেটি সবাই বলছে, এতক্ষণ আলোচনা করলাম। তাহলে ভুলটা কে করেছে যে ক্যাপিটাল মার্কেটে এই খারাপ অবস্থা? এই বিনিয়োগকারীরা যারা সারা জীবনের কষ্টের টাকা নিয়ে আসছেন, তারা ভুল করেছে? ডিএসসি মানে সিএসসির কথা কেন আসছে না, কারণ সিএসসি টার্নওভার একটা ব্রোকারেজ হাউসের চেয়ে কম। সো ডিএসসি বলছে তারা ঠিক আছে, বিএসএসসি বলছে তারা ঠিক আছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো বলছে তারা ঠিক আছে। ভুলটা করেছে এই যারা টাকা নিয়ে আসছে এরাই। না, এসএসসি তো একটা এসএসসি তো একটা এক্সকিউজ দেখাইতে পারে যে দেখেন যে গত আমরা নতুন যে টিমটা আছে আর কি 2010 সালের পরে, তারা বলতে পারে যে দেখেন আমরা তো কোনো মেজর ক্রাশ তো করে নেই। 2010 সালে যে ক্রাশটা করেছিল সেই ধরনের মেজর তো সমস্যা তৈরি হয় নাই। যে এমন না যে অনেকে শেয়ার মার্কেট নিয়ে পকেটে টাকা ছিল 100 টাকা, আছে 3 টাকা, সেই 100 টাকায় হয়তো 50 টাকা কমে গেছে। 3 টাকার কতটুকু কমবে? না, তারপরেও আপনি তখনকার থেকে যে কম, আপনি যদি দেখেন তখন 10 টাকা, 100 টাকা থেকে 10 টাকা নেমেছে, এখন এই 10 টাকার থেকে হয়তো 6-7 টাকায় নেমেছে। ওরা বলতেছে 10 টাকা থেকে জিরো হয়ে যাবে। তবে এইখানে সবাই এই কোশ্চেনগুলো কিন্তু সবাই না, এটা জিনিস হচ্ছে, আমরা যদি মানে আমাদের কাছে নাই বলে আমরা গ্রাফ দেখাতে পারছি না। আমি ইউরোপ, আমেরিকা বা ইভেন চীনের মার্কেটকে নিয়ে চিন্তা করতাম, যে দেখা গেছে এর ভিতরে সাময়িকভাবে কোনো কারেকশন মানে ইয়ার ছিল। ওভারঅল লং টার্মে এর ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড। এটাই হচ্ছে ক্যাপিটাল মার্কেট থেকে আমরা চাবো। ইভেন আমাদের দেশের যদি আমরা ইনফ্লেশনের কার বাকি সেম থিং দেখবো, ইভেন রিয়েল এস্টেট মার্কেটের কার বাকিও সেম থিং দেখবো। কিন্তু অনলি মার্কেট, সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট, যেখানে হচ্ছে উল্টা। দেন কোয়েশ্চেন, দিস মার্কেট ইজ নট ওয়ার্কিং পারফেক্টলি। মহসিন ভাই অনেক ধন্যবাদ, শরীফ ভাই অনেক ধন্যবাদ। নিশ্চয়ই বিনিয়োগকারীরা কোনো মেসেজ পেয়েছেন। দর্শক,
আপনি যদি দেখেন মানে মোটা দাগে দেখেন ক্যাপিটাল মার্কেটে আপনি চীনের কথা আসছে, ইন্ডিয়ার কথা বলেন, আমেরিকার কথা বলেন, যেখানে বড় বড় ক্রাশ হয়েছিল তারপরে কিভাবে ঘুরে গেছে এবং সেই যে ঘুরে যাওয়াটা কি কারণে ঘুরে গেছে আপনি একটু অ্যানালাইসিস করেন, গুগলে যান, আপনি নিজেই বুঝতে পারবেন এবং বাংলাদেশে কি হচ্ছে সেটিও আপনি বুঝতে পারবেন। অর্থাৎ আপনি নিজে বুঝে আপনার টাকা বিনিয়োগ করেন। ক্যাপিটাল মার্কেট যারা আছেন একটি বিষয় হচ্ছে তারা যেতে পারেন না, হয়তো যায়েন না কিন্তু থাকেন, কিন্তু কোন শেয়ারে বিনিয়োগ করবেন, কখন করবেন, কি করবেন সেটি নিশ্চয়ই গভীরভাবে ভাবার সময় এসেছে। অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকালকে আপনারা দৈনিক শেয়ার বেজে পড়তে পারবেন। সবাই ভালো থাকুন, এনটিভির সাথেই থাকুন।